আজ আমরা এই সম্বন্ধ চ্যাপ্টার 2D সম্বন্ধ ও অপেক্ষকের চ্যাপ্টার যে 2D আছে সেই 2D চ্যাপ্টারটা আমরা আজ পড়বো বা 2D চ্যাপ্টারের সম্বন্ধে আমরা জানবো। এবার এই চ্যাপ্টারে প্রবলেম করার আগে এই চ্যাপ্টার সম্বন্ধে কিছু জিনিস আমাদের জানতে হবে। তার মধ্যে আমরা কিছু কিছু জিনিস আগে আমরা জেনেছি পড়ার সময়, মানে মাধ্যমিক থেকে আমরা জেনেছি অনেক কিছু জিনিস। যেমন দেখো এখানে আমি যেটা বলছি যে চল ও ধ্রুবক, মানে চলকে বলা হচ্ছে ভেরিয়েবল আর ধ্রুবককে বলা হচ্ছে কনস্ট্যান্ট। এই চল ও ধ্রুবক বলতে কী বুঝি, এইগুলো আমরা ক্লাস বলতে গেলে 7-8 এইগুলো আমরা শিখে এসেছি যে চল ধ্রুবক কী। তবু আমি আরেকবার এখানে বলে দিচ্ছি কী জিনিসটা। দেখো ধরো চলো, এমনি শর্টে আমি বলে দিচ্ছি যে চলো বলতে কী হচ্ছে। চলো হচ্ছে কি না, যে রাশির মান কি হয় না নির্দিষ্ট থাকে না, মানে বিভিন্ন মান ধরতে পারি, তাদেরকে আমরা চলো বলি। যেমন যে রাশির বিভিন্ন সাংখ্যমান হতে পারে তাকে চলো বা চলরাশি বলা হয়। যে রাশির বিভিন্ন সাংখ্যমান থাকে তাদেরকে চলো বা চলরাশি বলা হয়। আর ধ্রুবকটা কি, দুটো একসঙ্গে বলে আমি উদাহরণ একটা দেখাবো। দেখো ধ্রুবক হচ্ছে কি না, যে রাশির কেবলমাত্র একটি নির্দিষ্ট সাংখ্যমান থাকে, মানে একটাই সাংখ্যমান, অনেকগুলো হবে না। যে রাশির কেবলমাত্র একটি নির্দিষ্ট সাংখ্যমানকে বোঝায় তাকে ধ্রুবক বলে। তাকে কি বলছি, ধ্রুবক বলছি। যেমন ধরো আমি একটা সেট ধরছি, যেহেতু সেট পড়ে এসেছি সেট ধরছি। ধরো আমরা স্বাভাবিক সংখ্যা সেট ধরলাম। স্বাভাবিক সংখ্যা সেটে কী থাকে না 1 2 3 4 5 6 এই সমস্ত মানগুলো থাকে, ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত। এবার এই স্বাভাবিক সংখ্যা সেটে যদি আমি বলি দুই কি না, 2 হচ্ছে ধ্রুবক, বা 3 কি, 3 হচ্ছে ধ্রুবক। কিন্তু এই স্বাভাবিক সংখ্যার সমস্ত মানকে যদি আমি একটা এক্স দিয়ে প্রকাশ করি, কী দিয়ে, এক্স দিয়ে। এবার এক্সের মান যদি আমি 1 ধরি তাহলে 1 হবে, এক্সের মান 2 ধরলে 2 হবে, এক্সের মান 3 ধরলে 3 হবে। মানে এক্সের মান এই স্বাভাবিক সংখ্যা সেটের সমস্ত মানকেই বোঝাচ্ছে। এক্সের মান স্বাভাবিক সংখ্যা সেটের সমস্ত মানকে বোঝাচ্ছে, তাহলে এক্সটা হচ্ছে এখানে চলো। কিন্তু যখন আমি কোনো সংখ্যা এই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে 2 3 4 এই ধরনের কোনো সংখ্যাকে আমরা ধরবো, তখন সেটা হচ্ছে কি ধ্রুবক। ধরো আমি যদি একটা ইকুয়েশানের সাহায্যে বোঝাই, ধরো 2x + 3 = 0, এটা বললাম। তাহলে এক্ষেত্রে তাহলে 2 কী হবে, 2 হচ্ছে ধ্রুবক, 3 হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলো। 2 হচ্ছে ধ্রুবক, 3 হচ্ছে ধ্রুবক, কিন্তু এক্স হচ্ছে কি চলরাশি। এই হিসেবে এরকমভাবে আমরা চলরাশিগুলো, মানে চলরাশি কী হচ্ছে, মানে যেগুলোর মান 2 এর মান তো 2 হবে, 3 মান 3 হবে, কিন্তু চলরাশির মান বিভিন্ন হতে পারে। বোঝা গেল? এইভাবে হচ্ছে চলরাশির মান নির্ণয় করা হয়, বা এইটা হচ্ছে চলো আর হচ্ছে ধ্রুবক। এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, তবু আমি একবার বলে দিলাম এইভাবে। ঠিক আছে, এবার চলরাশিগুলোকে সাধারণত কি ছোটো হাতের এক্স ওয়াই জেড এই সমস্ত বর্ণমালার অক্ষর দ্বারা আমরা প্রকাশ করে থাকি চলরাশিকে। বোঝা গেল? দেখো এরপরে আমরা জানবো যে সন্তত ও বিশ্লিষ্ট বাস্তব চলসমূহ, মানে সন্তত আর এইটাকে বলা হয় অসন্তত। যেমন ইংরেজিতে সন্ততকে বলা হচ্ছে কন্টিনিউয়াস, এবং বিশ্লিষ্ট বাস্তব চলসমূহ বা অসন্তত এটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট রিয়েল ভেরিয়েবল। মানে এটাকে কন্টিনিউয়াস বলছি আর এটাকে ডিসক্রিট বলছি। এটা কী জিনিস দেখো আমরা একটু ভালো করে বুঝি, এটা খুব ভালো জিনিস।
ধরো এই যে বাস্তব চলসমূহ, আমি একটা বাস্তব সংখ্যার একটা রেখা টানলাম, ধরো এটা বাস্তব সংখ্যার রেখা। বাস্তব সংখ্যার রেখা মানে আর মানে এখানে কি থাকবে, স্বাভাবিক সংখ্যাও থাকবে, মূলদ সংখ্যাও থাকবে, পূর্ণ সংখ্যাও থাকবে, অমূলদ সংখ্যাও থাকবে, সমস্ত সংখ্যা নিয়ে কী হয় বাস্তব সংখ্যা গঠিত হয়। এবং বাস্তব সংখ্যার সেট আমরা একটা রেখা দিয়ে প্রকাশ করলাম, আমরা ছোটোবেলায় রেখা করেছি। এবার এই বাস্তব সংখ্যার রেখার মধ্যে আমি এখানে একটা সংখ্যা ধরলাম এ, আর এখানে একটা সংখ্যা ধরলাম বি, যেখানে বিটা বড়, তার মানে এখান থেকে আমি বলবো যে এ লেস দেন বি, মানে বি বড় এ ছোট, এবং ধরলাম যে এ লেস দেন বি, এ লেস দেন বি। এবার এই যে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে আমি কোনো একটা চলরাশি ধরলাম, ধরো এক্স একটা চলরাশি ধরলাম। কি বলছি, এ আর বি এর মধ্যে এই দুটি বাস্তব সংখ্যার মধ্যে আমি একটা চলরাশি ধরলাম, যেটা এ বি এর মধ্যবর্তী কী হয় সকল বাস্তব সংখ্যাকে বোঝায়। সকল বাস্তব সংখ্যা মানে কি, সে মূলদ হবে, অমূলদ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যাই থাকুক না কেন সমস্ত বাস্তব সংখ্যাকেই এর মধ্যে বোঝাচ্ছে, এই এক্সটা বোঝাচ্ছে, এক্সের মান, এক্সের মান এর থেকে এ আর বি এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যাকেই বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এ লেস এক্স লেস বি, কি বলছি, এ লেস এক্স লেস বি, এই লেখাটার মানে যে এ আর বি এর মধ্যবর্তী এক্সের মানটা সমস্ত বাস্তব সংখ্যাকে, মানে এর ভেতরে যত বাস্তব সংখ্যা আছে সমস্ত বাস্তব সংখ্যাকেই বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে, তাহলে এই যে বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে, এই যে এক্সের মান হচ্ছে কখনো বিচ্ছিন্ন নয়, মানে এর ধরো এখানে কোনো একটা মান আছে তো ঠিক তার পরের মানটা, ঠিক তার পরের মানটা, এরকম সমস্ত মানকেই বোঝাচ্ছে, মানে এ কোনো বিচ্ছিন্ন নয়। তাই এটাকে কী বলা হচ্ছে, অবিচ্ছিন্ন বলা হয় বা সন্তত বলা হচ্ছে। কী বলা হচ্ছে, এটাকে সন্তত বলা হয়। তাহলে একে আমি যদি সংজ্ঞা হিসেবে লিখি যে যে মনে করি, আমি এটা উদাহরণ দিয়ে যদি এখন লেখা হয় যে মনে করি এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি, এবং এ লেস দেন বি এটা বলা আছে। এবং যদি কোনো চলো সেটা আমি এক্স এর মান, এই এক্সের মান এ ও বি এর মধ্যবর্তী এ ও বি এর কী হচ্ছে মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যাকে বোঝায়, সকল বাস্তব সংখ্যা হয় এ ও বি এর মধ্যবর্তী যদি সকল বাস্তব সংখ্যা যদি হয়ে যায় হয়, তখন আমরা বলি বা লিখি, কি লিখতে পারি না, এ লেস এক্স লেস বি, এইভাবে আমরা লিখি। এবং বলা যায় যে এক্স রাশির মান, এই যে এক্স রাশিটা যেটা ধরেছি, এক্স রাশির মান কি হচ্ছে, এ থেকে বি পর্যন্ত একটি অবিচ্ছিন্ন হবে, মানে এর ভেতরে সমস্ত মানকেই বোঝাচ্ছে। তাহলে অবিচ্ছিন্ন হবে এ থেকে বি পর্যন্ত অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল, মানে এক্সের মানটা সবসময় কী হবে পরিবর্তন হবে এবং অবিচ্ছিন্ন হবে, কখনো বিচ্ছিন্ন নয়, মানে এখানের পরে এখানের মান বোঝাবে, এখানের মান না, পর 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 মান বোঝাবে। তাহলে অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল এই ধরনের চলরাশি এক্সকে সন্তত বাস্তব চল বলে। তাহলে বোঝা গেল এটা কি বললাম, যে সন্তত বাস্তব চল কি, মানে যে কোনো
দুটো রেঞ্জের মধ্যে এ আর বি এর মধ্যে যদি এক্স ধরি, সেই এক্সটা যদি এক্সটা কি বাস্তব সংখ্যার মধ্যে, আর বাস্তব সংখ্যা তো সবই সংখ্যাই তো বাস্তব সংখ্যা হয়, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে সন্তত বাস্তব। এবার অসন্তত বা বিশ্লিষ্ট বা বাস্তব বা বিচ্ছিন্ন যেটাকে বলা হয়, সেটা কেমন? ধরো আমি কোথায় বললাম, আমি যেহেতু আগেরটা বাস্তব সংখ্যা সেট ধরেছিলাম, আমি যদি বলি এটা একটা স্বাভাবিক সংখ্যা সেট, মানে এখানে আমি ধরলাম 5 আর এখানে ধরলাম 10, এই 5 আর 10-এর মধ্যে এক্স আছে, মানে 5 লেস এক্স লেস 10। আর এক্সটা কি, এক্সটা বাস্তব সংখ্যা নয়, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে। তাহলে এক্স যদি স্বাভাবিক সংখ্যার মধ্যে আমি ধরে থাকি, তাহলে এক্সের মান এখানে কত হবে? এক্সের মান 6 হবে। স্বাভাবিক সংখ্যা কী কী আছে? 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। তাহলে এক্সের মান কী কী হচ্ছে না, 6, 7, 8, 9। তাহলে এই 5 থেকে 6-এর মাঝে তো আরও অসংখ্য সংখ্যা আছে, বা 6 থেকে 7-এর মধ্যে তো অসংখ্য সংখ্যা আছে, সেগুলো বাস্তব সংখ্যা নয়, সেগুলো বাস্তব সংখ্যা নয়, তাই আমি ধরতে পারছি না। তাহলে এইখানে যে মানগুলো আমি এক্সের মানগুলো ধরছি 6, পরেরটা কথা 7, তাহলে এটা কি মানে অবিচ্ছিন্ন না এটা বিচ্ছিন্ন? এটা হচ্ছে বিচ্ছিন্ন, মানে 6-এর পরে 7 চলে আসছে, 7-এর পর 8 চলে আসছে, কিন্তু এর মাঝে আরও অনেক সংখ্যাগুলো ছিল, সেগুলো আমরা ধরছি না। কেন ধরছি না? কারণ এটা হচ্ছে বাস্তব স্বাভাবিক সংখ্যা থাকার জন্য আমাকে এই মানগুলো ধরতে হচ্ছে, কিন্তু এর ভেতরে তো আরও অসংখ্য মান আছে যেগুলো বাস্তব সংখ্যা না। তাই এই ধরনের যদি আমরা ধরি যে স্বাভাবিক সংখ্যার সেট বা পূর্ণ সংখ্যার সেট বা মূলত সংখ্যার সেট, এইগুলো সবই হচ্ছে কি বিচ্ছিন্ন। কিন্তু যখন আমরা বাস্তব সংখ্যার সেট ধরে নেব, বাস্তব সংখ্যার মধ্যে কোনো দুটো রেঞ্জের মধ্যে যখন কোনো এক্সের মান ধরবো, তখন সেটা অবিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে কী বলছি, বাস্তব সংখ্যার মধ্যে যদি হয় তখন সেটাকে অবিচ্ছিন্ন না। কোনো বাস্তব চলের ক্ষেত্রে বাস্তব চলের ক্ষেত্র বা অঞ্চলে এই যে টোটালটা, এটাকে ক্ষেত্র বা অঞ্চল বলা হচ্ছে। ক্ষেত্র বা অঞ্চলে বিচ্ছিন্ন বাস্তব সংখ্যা থাকলে, বাস্তব সংখ্যা থাকলে যেমন আমরা কি লিখতে পারি, যেমন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমি ঋণাত্মক পূর্ণ সংখ্যাও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, এটা হচ্ছে বিচ্ছিন্ন। বা মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, এটাও বিচ্ছিন্ন। বা আমি যেটা বললাম স্বাভাবিক সংখ্যার সেট, ইত্যাদি, এইগুলোকে কি হয়েছে, বিচ্ছিন্ন। সেই চলকে অসন্তত বা বিশ্লিষ্ট বাস্তব চলও বলা হয়। বিশ্লিষ্ট বাস্তব চলও বা ডিসকন্টিনিউয়াস বলে। তাহলে বুঝতে পারলে যে বিচ্ছিন্ন বা অবিচ্ছিন্ন বা সন্তত, আর বিচ্ছিন্ন বা হচ্ছে অসন্তত, এই বাস্তব চলো এগুলো কীভাবে বোঝাচ্ছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা কি বলবো না, পরম ও যদিচ্ছ ধ্রুবক বা অ্যাবসুলুট অ্যান্ড আরবিটারি কনস্ট্যান্ট, এই ধ্রুবকের দুটো পার্ট। দেখো, একটা পরম ধ্রুবক, একটা যদিচ্ছ ধ্রুবক, সেটা কেমন, বা অ্যাবসুলুট কনস্ট্যান্ট আর আরবিটারি কনস্ট্যান্ট, সেগুলো কেমন দেখো। এটা আমি লিখছি, লেখার পর আমি বলছি। ধরো 1/3, উদাহরণ দিলে বুঝিয়ে নেবে। 1/3 1 -1.4, ধরো √2 বা পাই ইত্যাদি, এইগুলো হচ্ছে নির্দিষ্ট বাস্তব সংখ্যাগুলিকে
একটি নির্দিষ্ট ধ্রুবক বা পরম ধ্রুবক বলে। আর অ্যাবসোলিউট বা যদিচ্ছ ধ্রুবক সেটা কি না, অনেক সময় কি না, ধরো এ বি সি ডট ডট করে বা এল এম এন এইগুলো এরকম ধরনের ইত্যাদি অক্ষরগুলি দেখো অনেক সময় এ বি সি এল এম, এটা টি নয়, এটা এল এম এন এইগুলো আমরা কি ধরি, ইত্যাদি অক্ষরগুলি কোনো নির্দিষ্ট গাণিতিক বিশ্লেষণে সর্বদাই যে কোনো বাস্তব সংখ্যাকে সূচিত করে। তাহলে এই ধরনের ধ্রুবকগুলোকে কি যদিচ্ছ ধ্রুবক বলে। এগুলো আমরা অনেক সময় আমরা করেছি, যে এবিসি এল এম এন এগুলো আমরা ধরি অনেক সময়, এগুলো থাকে গাণিতিক বিশ্লেষণে, সেইগুলোকে কী হয়েছে, সেগুলো হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যাকে, ওগুলো সূচিত করে। সেই ধরনের ধ্রুবকগুলোকে যদিচ্ছ ধ্রুবক বলা হয়। আর যে কোনো গাণিতিক বিশ্লেষণ যদি এই ধরনের থাকে 1/3 1 -1.2 বা যে কোনো সংখ্যা যদি থাকে, সেই নির্দিষ্ট বাস্তব সংখ্যাগুলিকে একটি ধ্রুবক বা পরম ধ্রুবক বলছে, কারণ এদের মান কখনো চেঞ্জ হবে, মানে 1/3 তো 1/3ই এর মান, 1 1 এগুলোকে পরম বলা হয় এগুলো। তাই এগুলোকে পরম ধ্রুবক, নির্দিষ্ট ধ্রুবক বা পরম ধ্রুবক বলছে। আর এইগুলোকে সমস্তগুলোকে কি যদিচ্ছ ধ্রুবক বলা হয়, বা এগুলোকে অ্যাবসোলিউট কনস্ট্যান্ট, আর এগুলোকে বলা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, এগুলো বলা হয়। এই আরবিটারি কনস্ট্যান্টের প্রচলন বা এইগুলো পরের দিকে আরও ভালোভাবে আছে, এগুলো তোমরা জানবে। ঠিক আছে, এরপর নেক্সট দেখো আমরা এখানে শিখবো অন্তরাল বা ইন্টারভ্যাল। এগুলো আমরা আগে সেটের প্রবলেমগুলো করার সময় সেখানে আমরা এই ইন্টারভ্যাল বা অন্তরাল আমরা পড়েছিলাম, আমরা জেনেছিলাম। তবু আমি এখানে একবার শর্টে বলে দিচ্ছি। ধরো দুটো বাস্তব সংখ্যা, যদি এ বি যদি দুটো বাস্তব সংখ্যা হয়, এবং সেই বাস্তব সংখ্যার মধ্যে এবং এটা লেস দেন যদি বি হয়, যদি বি হয়, তাহলে এ আর বি এর মাঝে কি হয়, অসংখ্য বাস্তব সংখ্যা আছে, এবং তাকে আমরা কি যে কোনো চলরাশি হিসেবে এক্স দ্বারা সূচিত করতে পারি। তাহলে এক্ষেত্রে যদি এই ধরনের হয়, ধরো এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি, 1 নম্বরে আমি দিচ্ছি, এটাকে বলা হচ্ছে বদ্ধ অন্তরাল। বদ্ধ অন্তরালকে কেমনভাবে লেখা হয় না, ক্লোজ ইন্টারভ্যাল এ কমা বি, এইভাবে লেখা হয়। এবং এইটার মানে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে আমরা যেহেতু এক্সটা বাস্তব সংখ্যার মধ্যে ধরছি, তাহলে এক্স বিলংস টু আর, সাচ দ্যাট এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু বি। মানে এক্সের মানটা এইটা মানে যা, আর এইটা মানও তাই। কেউ এটাও লিখতে পারে, কেউ এটা লিখতে পারে। তার মানে এই যে বদ্ধ অন্তরালের মধ্যে এ আছে আর বি আছে, এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে এর ভেতরে এ আর বি এর ভেতরে সমস্ত মান বোঝাচ্ছে, সঙ্গে এ আর বিকেও নেওয়া হচ্ছে, ওই জন্য ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ অন্তরাল বোঝাচ্ছে। আর এখানে এ আর বিকে বলা হয় কি প্রান্তিক বিন্দু বা এন্ড পয়েন্ট বলা হয়। এ আর বিকে কি বলা হয়, প্রান্তিক বিন্দু। এই যে সেটটা, এই সেটের মধ্যে প্রান্তিক বিন্দুও আছে, এ আর বি এক্স দ্বারা সূচিত করা হচ্ছে। তার মানে যদি আমি কথাই বলি, ধরো 2 লেস এক্স লেস 10, এক্স বিলংস টু আর, তাহলে এটার মানে হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত বাস্তব সংখ্যা যতগুলো আছে সমস্তগুলোকে নিয়ে যে সেটটা হচ্ছে, সেগুলো হচ্ছে কি এই সেটটা বোঝাচ্ছে। বা একে আমরা লিখতে পারি 2,3 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ ইন্টারভ্যাল। এরপর আমরা দেখব মুক্ত অন্তরাল বা ওপেন ইন্টারভ্যাল। এটাকে কি বলা হয়, ওপেন ইন্টারভ্যাল। সেটা কেমন না, দুদিকেই ওপেন থাকবে, এ কমা বি ওপেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। সেটা কেমন না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস এক্স লেস বি। এই দুটোর মধ্যে পার্থক্য কি না, এই দুটোতে প্রান্তিক বিন্দু এ আর বি এই সেটের ভেতরে ছিল, মানে সেটের মধ্যে থাকবে, কিন্তু এখানের যে প্রান্তিক বিন্দু এ আর বি এটা সেটের মধ্যে নয়,
এ আর বি বিন্দু বাদ দিয়ে সমস্ত মান। ধরো আমি কথাই বললাম যে 2,5, তার মানে যখন আমি সংখ্যা রেখাটা আনবো এখানে 2 আর এখানে 5, তো তাহলে 2 বাদ দিয়ে, যেহেতু আর এর মধ্যে বলেছে, তাহলে 2 বাদ দিয়ে এবং 5 বাদ দিয়ে 2 এর পরের সমস্ত বাস্তব সংখ্যা সহ 5-এর ঠিক আগে পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে সমস্ত বাস্তব সংখ্যা এই সেটের মধ্যে থাকবে, কিন্তু এই 2 আর 5 এই সেটের মধ্যে থাকবে না, এখানে থাকবে না। এটাই বোঝাচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্ট। কিন্তু এইগুলোকে এন্ড পয়েন্ট বলা হয়, এই যে 2 আর 5 এগুলোকে এন্ড পয়েন্ট বা প্রান্তিক বিন্দু বলা হয়, কিন্তু এগুলো সেটের মধ্যে থাকবে না। যে সেটটা আমরা লিখবো সেই সেটের মধ্যে থাকবে না। বোঝা গেল যে এখানে এন্ড পয়েন্টগুলো বাদ আর এখানে এন্ড পয়েন্টগুলো থাকে, এটা হচ্ছে পার্থক্য। এরপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে হচ্ছে অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ অন্তরাল। অর্ধমুক্ত বা অর্ধবদ্ধ অন্তরাল, হাফ ওপেন বা হাফ ক্লোজ ইন্টারভ্যাল। সেটা কেমন? আমরা এইভাবে লিখতে পারি, ধরো এ ক্লোজ বি, মানে এটা ওপেন মুক্ত আর বিটা ক্লোজ। সেক্ষেত্রে কেমন হবে না, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এতে কি আছে, মুক্ত আছে, তাহলে এ লেস এক্স, আর বিতে ক্লোজ আছে লেস ইকুয়াল টু বি, এইটা হচ্ছে। আর যদি এতে ক্লোজ হয় আর বিতে মুক্ত হয় তাহলে কেমন হবে, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এতে ক্লোজ যেহেতু এ লেস ইকুয়াল টু হবে এক্স, আর বিতে ওপেন মানে বি লেস দেন এক্স লেস দেন বি, এইটা। তাহলে এটাকে বলা হচ্ছে কি, দুটোই একই, যে অর্ধমুক্ত আর অর্ধবদ্ধ অন্তরাল। বুঝা গেল? আর যদি বলা হয় যে এমনি বাস্তব সংখ্যা সেট, সেটা কেমন, সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। কারণ বাস্তব সংখ্যা সেটকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর আর এর মধ্যে ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যার মধ্যে থাকে না, কিন্তু ইনফিনিটিভের, ধরো আমি ধরলাম এখানে হচ্ছে -ইনফিনিটিভ আর এখানে হচ্ছে +ইনফিনিটিভ, তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট। তাহলে এই -ইনফিনিটিভের আগে পর্যন্ত যত সংখ্যা, আর -ইনফিনিটিভের ঠিক আগে পর্যন্ত যত সংখ্যা, আর +ইনফিনিটিভের ঠিক আগে পর্যন্ত যতগুলো সংখ্যা, সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যার ভেতর পড়ে, কিন্তু -ইনফিনিটি +ইনফিনিটি এগুলো বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। তাহলে বাস্তব সংখ্যা সেটকে এরকম ওপেন ইন্টারভ্যাল দ্বারা প্রকাশ করা হয়, কারণ যখন ইনফিনিটিভ থাকবে তখন আমরা ওপেন দেখব, কারণ ওইগুলো বাস্তব সংখ্যার মধ্যে থাকে না, ঠিক তার ভেতরে সমস্ত মানগুলো বাস্তব সংখ্যার ভেতরে মধ্যে থাকে। বোঝা গেল? আমরা একটু এটা জানবো একটা জিনিস, যে স্বাধীন চলো আর অধীন চলো বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা কি? ধরো আমরা যে অপেক্ষক ধরতাম ওয়াই সমান কী ধরতাম, fx, যদি সেটার সাহায্যে আমরা বোঝাতাম কেমন না, এইখানের পদগুলো হচ্ছে এক্স পদ, আর এইখানে যে পদগুলো পেতাম সেইগুলো হচ্ছে এফএক্সের পদ, এইভাবে আমরা পেতাম, তাই তো? তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে, ক্ষেত্র বলা হতো, ক্ষেত্র বা অঞ্চল। আর এটা হচ্ছে পাল্লা বা প্রসার। এবার দেখো এইখানের যে মানগুলো এক্সের মানের উপর নির্ভর করে, মানে এক্সের মান যা হবে তার উপর এইখানের মান নির্ভর করছে। তাহলে এইখানে যে মানগুলো হচ্ছে নির্ভরশীল কার উপর, এক্সের উপর, কিন্তু এক্স কিন্তু কারোর উপর নির্ভরশীল নয়। তাই এক্সকে বলা হচ্ছে কি না ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলো, সে নিজে থেকে স্বাধীন। আর ওয়াইয়ের যে মানটা পাচ্ছি এফএক্স সমান কত ওয়াই, তাহলে ওয়াই যে পাল্লার ঘরে যে মানগুলো পাচ্ছি সেইগুলো হচ্ছে কি এক্সের মানের উপর নির্ভরশীল, তাই এগুলোকে বলা হচ্ছে অধীন চলো বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছো? তাহলে এইগুলোকে বলা হচ্ছে কি স্বাধীন চলো, আর এগুলোকে বলা হচ্ছে অধীন চলো বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরপর আমরা জানবো যে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন, সেটা কেমন? ধরো আমি বললাম যে এফএক্স ইকলস টু ধরো 5, আমি কথাই বললাম, এটা বলা আছে। আমরা এফএক্স কেমন ধরি, ধরো এফএক্স ইকলস টু 2x + 6 এই ধরনের আকারে ধরি, কারণ এখানে যে চলরাশিটা এক্স, এখানেও এক্স চলরাশি যুক্ত যদি আকার থাকে তখন আমরা এইভাবে আমার পত্রটা ধরে আসতাম। তাহলে এটাও ধরা যায় যে fx সমান 5। এক্ষেত্রে কী হবে, ধরো এক্সটা বাস্তব সংখ্যার মধ্যে আছে,
বাস্তব সংখ্যা থাকুক, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা যাই থাকুক, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে বাস্তব সংখ্যার মধ্যে ধরলাম, তাহলে সমস্ত বোঝাবে। এই বাস্তব সংখ্যার মধ্যে এক্সের মান যত হবে, এক্সের মান আমি 0, 1, 2, 3, -1, -2, প্লাস মাইনাস √3, √5, 2, 3 যাই বসাক না কেন, এফএক্সের মানটা কী হবে, সব সময়ের ক্ষেত্রে আমরা 5 পাবো। তার মানে আমরা যদি সেটের সাহায্যে বোঝাই, এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট আর, এটাও ধরো বাস্তব সংখ্যা সেট আর, তাহলে এই যখন এফ এর সাহায্যে যুক্ত হচ্ছে, তখন এ সবসময় ক্ষেত্রে আমরা এখানে যত বাস্তব সংখ্যা ধরি না কেন, সবসময় কী হবে, এই 5-এ গিয়ে যুক্ত হবে। কারণ এটা যদি 1 হয় তাহলে f(1) এর মান 5 হবে, এটা যদি 2-এর 3 হয়, এই মানটা যদি 2-এর 3 এখানে হয়, তাহলে সেও কত 5-এ গিয়ে যুক্ত হবে, কারণ তার মানটা সবসময় কী হয়েছে, 5 পাচ্ছে। তার মানে এখানের যত বাস্তব সংখ্যা আছে, সমস্ত বাস্তব সংখ্যাই যদি আমি ধরি, সে সবসময় পাল্লার ঘরে যে মানটা দেবে এফএক্সের মানটা, সেটা সবসময় ক্ষেত্রে কি 5 পাবো, অন্য কোনো মান পাবো না। তাহলে এই ধরনের ফাংশানকে বা অপেক্ষককে আমরা কি বলি, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বলা হয়। এই ধরনের অপেক্ষককে যখন একটা নির্দিষ্ট মানে সিঙ্গেলটন সেট, মানে একটা একপদী সেটে গিয়ে এখানে একটা পদে যুক্ত হচ্ছে সমস্ত অপেক্ষকগুলো, এক্সের মান যাই হোক না কেন, তখন এটাকে বলা হচ্ছে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। আশা করি এটা বুঝতে পারলে কি বললাম, ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। আরও অনেক পদ এখানে আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এইখানের সমস্ত পদগুলো, এইখানের যেন সমস্ত পদ হয়, ক্ষেত্র বা অঞ্চলের সমস্ত পদ। হয়তো দেখা গেলো এই 5টা টেনেছি, এই 5টা 5-এ হলো, বাকিগুলো হবে, এরকম তো হবে না, কারণ দেখো এখানে এর মানটা সবসময় ক্ষেত্রে 5 দেওয়া আছে, তাহলে এখানে সমস্ত পদ এখানে 5-এ গিয়েই যুক্ত হচ্ছে। তাহলে ওই জন্য এই ধরনের অপেক্ষকগুলোকে, যে f(x) = 5 বা f(x) = যদি -10 যাই বলা হবে না কেন, কোনো একটা ধ্রুবক সংখ্যা যদি থাকে ডান দিকটা, তাহলে সেইগুলোকে কী বলা হয়, কনস্ট্যান্ট অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন বা ধ্রুবক অপেক্ষক বলা হচ্ছে। আশা করি বুঝতে পারলে এটা কী হলো। এবার নেক্সট দেখো এরপরে কী আছে, উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। সেটা কেমন, আমি বলছি, দেখো যে কোনো বাস্তব সংখ্যার অপেক্ষক, মানে যে কোনো বাস্তব সংখ্যার যদি অপেক্ষক হয়, সমস্তই আমরা বাস্তব সংখ্যা ধরে আসছি, কোনো বাস্তব সংখ্যার অপেক্ষক যদি একই বাস্তব সংখ্যা হয়, বলছি যে অপেক্ষকটা আমি দেখছি বাস্তব সংখ্যার অপেক্ষক, তার অপেক্ষকটা যদি এই একই বাস্তব সংখ্যা হয়, তবে অপেক্ষকটিকে উপাদান স্থির অপেক্ষক বলে, আর এটিকে ক্যাপিটাল আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আইডেন্টিটির ক্ষেত্রে ক্যাপিটাল আই দ্বারা। সেটা কেমন না, সুতরাং আই সাইজের r → r অপেক্ষক এক্সের সব বাস্তব মানের জন্য, এক্স যদি সমস্ত বাস্তব মান হয়, তাহলে IX = x, মানে IX যদি বলি fx = x, এটাও আইডেন্টিটি, সবসময় IX দিয়ে ধরা হয়, কিন্তু fxও ধরতে মানে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে fx = x, সেক্ষেত্রে দেখো এক্সের মান যদি 1 হয়, তাহলে f(1) এর মানও 1, এক্সের মান 2 হলে f(2) এর মান। তাহলে এই ধরনের আমি যদি একটা সেট আঁকি, ধরো এটা আর সেট, এটাও আর সেট, বাস্তব সংখ্যা সেট। তাহলে এখানে ধরো আমি কথা বলছি 1, 2, 3, 4 আরও আছে বাস্তব সংখ্যার মধ্যে। তাহলে এই 1 এক্সের মান যখন আমি 1 বসাচ্ছি, তখন fx এর মান কত, 1 পাবো। তাহলে 1 কোথায় গিয়ে যাবে, 1-এ যাচ্ছে। আবার 2 বসালে 2-তে যাচ্ছে, মানে যদি IX যদি বলি, IX দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 2 বসালে কত, 2-তে যাচ্ছে, তাহলে 2-2-তে। 3 কোথায় যাবে, 3-তে। 4 4-এ যাবে, এখন ডট ডট করে একই পদ এখানে একই পদে যাবে। তাহলে এই যে এই ধরনের যে অপেক্ষকগুলোকে, এই ধরনের অপেক্ষককে কী অপেক্ষক বলে, উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন বলা হচ্ছে। বোঝা গেল। আর একে IX দ্বারা প্রকাশ। এক্ষেত্রে দেখো উপাদান স্থির অপেক্ষকের ক্ষেত্রে এই ক্ষেত্র বা অঞ্চল যা হবে, পাল্লা বা প্রসারও কী হবে, সেম হবে, একই পদ হচ্ছে, তো ওই জন্য ক্ষেত্র বা অঞ্চল যা হচ্ছে, পাল্লা বা প্রসার তাই হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি, উপাদান স্থির অপেক্ষক। এটাকে সাধারণত IX দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এটাও থাকে এই ধরনের আকারে, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূলত এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এবার নেক্সট, বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। সেটা কেমন, আমরা এই বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন এগুলো আমরা করেছি কোন ক্লাসে, না ক্লাস 9-এ যখন বহুপদী সংখ্যামালা ছিল, সেইখানে আমরা বহুপদ অপেক্ষক আমরা করেছিলাম। কেমন ধরতাম, ধরো আমি সাধারণ ফর্মটা লিখছি, আর বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশনকে PX দ্বারা প্রকাশ করা হয়।
যেমন যে কোনো ফাংশনকে এফএক্স দ্বারা, উপাদান স্থির ফাংশনকে অপেক্ষককে আইএক্স দ্বারা, তেমন বহুপদ অপেক্ষককে পিএক্স দ্বারা, সেখানেও আমরা পিএক্স দ্বারা করতাম। কিন্তু কিছু অনেক ক্ষেত্রে জিএক্স, এইচএক্স, এফএক্স সেগুলো সমস্ত ধরা হতো, অনেকগুলো যখন থাকতো। তাহলে পিএক্স এর সাধারণ আকারটা হচ্ছে এইভাবে আমরা লিখি যে a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস a2 x⁴n-2 প্লাস ডট ডট করে প্লাস কী হবে an-1x প্লাস an। এইটা হচ্ছে এর সাধারণ আকার। এর ক্ষেত্রে এই যে বহুপদ অপেক্ষক, এই বহুপদ অপেক্ষকের এর ঘাত কত না n, এই যে সর্বোচ্চ ঘাতটা হচ্ছে এর ঘাত, বহুপদ অপেক্ষকের ঘাত। আর এইগুলো তো ধ্রুবক হয় আর এইগুলো চলরাশি। যেমন আমি যদি একটা সাধারণ একটা উদাহরণ ধরি, ধরো 3x প্লাস 2x প্লাস 5, এটাকে আমরা px সমান এটা লিখতে পারি। এটা হচ্ছে একটা বহুপদ অপেক্ষক। এর ঘাত কত, সর্বোচ্চ ঘাত যেহেতু 2, তাহলে এর ঘাত হচ্ছে কত 2, বুঝা গেল? এগুলো হচ্ছে বহুপদ অপেক্ষক, আমরা এইভাবে ধরে থাকবো বহুপদ অপেক্ষক। এগুলো আমরা আগে জানতাম, তবু এখানে একটু ছিল তাই আমি বলে দিলাম। দেখো এরপরে দেখবো মূলত অপেক্ষক বা রেশনাল ফাংশন। মূলত সংখ্যা কোনগুলো? মূলত সংখ্যা কোনগুলো? ধরো 2-3, এটা একটা মূলত সংখ্যা। তো তাহলে এই মূলত সংখ্যাকে আমরা কি বলি? যে p/q আকারে প্রকাশ করি, যেখানে q ≠ 0, সেগুলো মূলত সংখ্যা। তাহলে মূলত অপেক্ষকও একই। মূলত অপেক্ষককে আমরা rx দ্বারা প্রকাশ করি, rx সমান কী হয় না, মূলত অপেক্ষক দুটো বহুপদ অপেক্ষকের হয় ভাগ বা অনুপাত বোঝাতে পারে। কি বলছি? দুটি বহুপদ অপেক্ষকের ভাগ অথবা যদি অনুপাত বোঝায় তখন সেগুলোকে মূলত অপেক্ষক। ধরো rx সমান, এটাকে আমরা কী লিখতে পারি, একটা বহুপদ অপেক্ষক px/qx। এটাও একটা বহুপদ অপেক্ষক, এটাও একটা বহুপদ অপেক্ষক, যেখানে qx-টা ≠ 0 আর x বিলংস টু r। কারণ আমরা এখানে মূলত সংখ্যার ক্ষেত্রে কি শিখতাম, যে p/q আকারে প্রকাশ করা যেত, যেখানে q ≠ 0, নিচের পার্টটা ≠ 0। সেক্ষেত্রে মূলত অপেক্ষকের ক্ষেত্রেও আমরা কি করছি না, এই px আর qx এগুলো কারা, এখানে pq কী ছিল, pq পূর্ণ সংখ্যা থাকতো, আর এখানে px আর qx কি বহুপদ অপেক্ষক। আর যেখানে qটা ≠ 0 আর xটা কি না, x তো বাস্তব সংখ্যার মধ্যে x বিলংস টু r। তাহলে এই ধরনের যদি আকারে যে কোনো অপেক্ষক হয় তখন সেটাকে মূলত অপেক্ষক বলা হয়। ধরো আমি একটা অপেক্ষক উদাহরণ ধরছি, rx সমান ধরো 4x³ প্লাস 9/x²-1, এইটা, যেখানে x ≠ +-1, কারণ x এর মান 1 আর -1 বসালে এটা 0 হয়ে যাবে, তাই x ≠ +-1। তাহলে এই ধরনের অপেক্ষকগুলোকে বলা হচ্ছে কি মূলত অপেক্ষক বা রেশনাল ফাংশন। বোঝা গেল কি হচ্ছে? ঠিক আছে, আজ এতটাই থাক। যেগুলো বোঝালাম তোমরা ভালো করে ভিডিওটা দেখো আর ভালো করে বোঝো। নেক্সট পার্টগুলো আমরা পরের ভিডিওতে করব। ঠিক আছে।